নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাই চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ নিয়ে বিশেষ বিশেষ কিছু আলোচনা করার জন্য। তো সিএএ নিয়ে আলোচনা করার আগে আমরা প্রথমে একটু এসআইআর নিয়ে আলোচনা করি। যদিও এসআইআর পর্ব প্রায় বলতেই শেষের পথে। তো আপনারা যারা আমাদের কথা শুনলেন না এবং যারা এই ট্রাইব্যুনালে অতি উৎসাহিত হয়ে আবেদন করেছিলেন, তাদের নিয়ে আজকে কিছু কথা বলি। কারণ যখন আপনারা দেখেছিলেন যে একটা মামলা হয়েছিল, সেই মামলার কারণে মহামান্য বিচারপতিদের তত্ত্বাবধানে এসআইআর পর্বটা শেষ করা হলো। আমি কিন্তু বলেছিলাম এই এসআইআরে যদি কোনো প্রকারে আপনারা ট্রাইব্যুনালে যান, তাহলে আপনারা কিন্তু বিচারের আয়ত্তে চলে গেছেন। বিচারের আয়ত্তে যাওয়ার পরে কি হলো ভালো করে বুঝুন। আপনি ট্রাইব্যুনালে আবার আপনার এসআইআরে নাম কাটা যাওয়ার পরে আপনি ট্রাইব্যুনালে আবার আবেদন করলেন। কেন নাম কাটা গিয়েছিল? আপনি শক্তপোক্ত কোনো কাগজপত্র দিতে পারেননি, যেটা 2000 সালের কোনো ডকুমেন্টস বলেছিল, যে ডকুমেন্টসগুলো বলেছিল আপনি দিতে পারেননি। আমি মনে করি যে প্রায় শতকরা 5 জন মানুষ হয়তো ভুলভালভাবে বিএলও বা ইআরওদের একটু মিসিংয়ের কারণে হয়তো শতকরা 5 জন মানুষের নাম বাদ গেছিল, কিন্তু 95 জন মানুষ 2000 সালের কোনো মেসিং দেখাতে পারেনি বা 11 ডকুমেন্টসের একটাও দেখাতে পারেনি, যে কারণে তাদের নাম নির্দিষ্টভাবে কাটা গিয়েছিল। তারপরেও কি হলো, যখন ট্রাইব্যুনাল শুরু হলো, আপনারা ট্রাইব্যুনালে আপিল করলেন। আপিলটা কি করলেন যে আমি 2000 সালের কাগজ দিয়েছি, আমি এখানকার স্থানীয় নাগরিক, তারপরেও আমার নাগরিকত্ব থাকা সত্ত্বেও আমার ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে। ট্রাইব্যুনালের বিচারপতিরা সেটা যাচাই বাছাই করে দেখলো যে না, আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন ভুয়ো, ভিত্তিহীন। তাহলে কি হলো, আপনি এই মামলা অর্থাৎ এই ট্রাইব্যুনালের বিচারে আপনি হেরে ভূত হয়ে গেছেন। তাহলে আপনি যখন মিথ্যা তথ্য দিয়ে আপনি এই ট্রাইব্যুনালে আপনি বিচারে সম্মুখীন হয়েছিলেন, তাহলে এবার আপনার কোনো পানিশমেন্ট হওয়ার কি পথপন্থা আছে? আপনি বলুন। আপনি যখন ট্রাইব্যুনালে গেলেন, আপনি বিচারের বিভাগের কাছে গেছেন, বিচারপতিরা বিচার করেছে, বিচার করার পরে আপনি তথ্য যেটা দিয়েছেন ভুল তথ্য, মিথ্যা তথ্য, তাহলে আপনার কি হওয়া উচিত? আপনাদের আমি বারবার বলেছিলাম, কাগজপত্র যদি সঠিক না থাকে আপনার ট্রাইব্যুনালে যাবেন না। আপনার বড় জোর 6 নম্বর ফর্মটা ফিল আপ করুন, তাও আপনাদের নাম উঠবে না যদি কিনা সিএ সার্টিফিকেট না থাকে। এনপিআর নাগরিক পঞ্জি যেটা হবে এবং এনআরসি, আপনারা যারা পুরো ট্রাইব্যুনালে গিয়ে হেরে গেলেন, আপনারা একটু ভাবুন। হেরে গেলেন মানে আপনাদের কোনো কাগজপত্র নেই, আপনারা কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন, হেরেছেন, তাহলে আপনারা এনআরসির আয়ত্তে কি পড়েন না? এবার আপনারা নিজেরা বিশ্লেষণ করুন এবং একটু ভাবুন। এটা আমার আর ভাবার নয়, এটা আপনাদের কাছেই রইল, এর বিচার বিবেচনার ভার। যাই হোক, মূল বক্তব্য হচ্ছে, আমরা যারা সিএএতে আবেদন করে সার্টিফিকেট পেয়ে গেছি, সর্বনিম্ন যেটা প্রায় 30,000 মানুষ সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছে। এটা আবার যদি আপনারা বলেন কোথায় পেলে এই তথ্য, আপনার কোনো নিকটতম আত্মীয় আগামীকাল যদি একখানা সার্টিফিকেট পায় বা কোনো গ্রুপে আপনারা যদি পেয়ে থাকেন, দেখে থাকেন, কর্নারে দেখবেন যে সার্টিফিকেট নাম্বারটি কত, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই মানুষগুলো, এই 30,000 মানুষগুলো তো একটা
উজ্জ্বল আলো বা একটা উজ্জ্বল নক্ষত্র তারা কিন্তু জ্বলজ্বল করছে দেখতে পাচ্ছে। হ্যাঁ, এমন হতে পারে এই নির্বাচনে তারা ভোট দিতে পারবে না, কিন্তু এই মানুষগুলোর ভোটার তালিকায় নাম উঠানো থেকে আটকে রাখতে কেউ পারবে না, পারবে না, পারবে না। কারো বাপেরও যোগ্যতা হবে না যে এদের ভোটার তালিকা থেকে নাম উঠানো আটকে রাখে। এইটা আমরা বারবার একেবারে বজ্র কণ্ঠে চিৎকার করে প্রত্যেক দিন আপনাদের সামনে বলেছি, আপনারা সিএতে আবেদন করুন। এর একটা মজা আছে, এর একটা ফল আছে, এর একটা সুফল আছে। আপনারা আমাদের কথা শুনলেন না, কারণ আপনাদের অনেকেরই আমরা হাঁটুর বয়সে, আপনাদের অনেকেরই আমার থেকে আরও 4-5খানা সার্টিফিকেট বেশি আছে, অনেকে অমুক জায়গায় চাকরি করেন, অনেকে তমুক প্রশাসনে চাকরি করেন, অনেকে অমুক স্কুলে চাকরি করেন, বিভিন্ন জায়গায় চাকরি করেন তো তার জন্য ভেবেছেন যে ও কি বলছে বকে বকে যাক। আপনারা যেমন সরকারি চাকরি করতেন বা করেন, ওরকম একখানা চাকরি আমিও করেছিলাম, লাস্টে ছেড়ে দিয়েছি। সরকারি ওই রকম কোনো চাকরি আমিও করতাম, আমি ইচ্ছা করে ছেড়ে দিয়েছিলাম। তো আপনাদের থেকে অনেক বুঝি বা অনেক ভালো বুঝি এইরকম নয়, তবে সিএটা কি এবং কেন কেন আমাদের করতে হবে এইটা নিয়ে আমি যখন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত বলি, শুধু একটা কারণে, আমার ওই ইউটিউবেতে 2 পয়সা ঢোকে তার জন্যে নয়, ওর জন্যে নয়। আমার যে মানুষগুলো, হিন্দু মানুষগুলো যারা পূর্ববঙ্গ থেকে এসেছে, তাদের দুঃখ দুর্দশা ব্যথা বেদনা আমি খুব কাছে থেকে সে দেশে দেখেছি। যারা ওখান থেকে চলে এসেছিল, অনেকেই কেন চলে এসেছিল আমার জানা আছে, কেন চলে এসেছিল আমার জানা আছে। তাদের সেই দুঃখ ভরা কথা, দুঃখ গাথা, তাদের জীবনের স্মৃতিচারণ বারবার শুনেছি, তাদের কাছে গেছি, অনেকে দুঃখ দুর্দশা আমরা মোচন করেছি। শুধু এই নয় যে আমরা বাংলাদেশে যখন আমরা থাকতাম শুধু পদ্মার এপারে হয়তো 2-4টে থানা 2-4টে জেলা আমরা ঘুরেছি, এই রকম নয়। আমাদের হিন্দুদের জন্য কাজ করতে করতে আশা করি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতে আমাদের পদার্পণ পড়েছিল। প্রত্যেকটা অঞ্চলের মানুষ কে কেমন আছে, হিন্দুদের কি অবস্থা কি দুর্দশা আমরা দেখেছি। টেকনাফ টু তেঁতুলিয়া পর্যন্ত লং মার্চ হেঁটে আমরা লং মার্চ করে দেখেছি, টেকনাফ টু তেঁতুলিয়া। তো বাংলাদেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে আমরা দেখেছি যে এই মানুষগুলো কত দুঃখ দুর্দশা কেন চলে আসলো, কি কারণে আসতে হলো, আমাদের থেকে বেশি কেউ ভালো জানে না। আমরাও তার ভুক্তভোগী, আমরাও সেম কারণে চলে এসেছি। আসার পরে এখানে যে যন্ত্রণা, যে দুঃখ, যে কষ্ট, বিভিন্ন ধরনের ইভটিজিং সমস্যা, অত্যাচার, প্রশাসনিক ঝামেলা, সেগুলো আমরাও খোয়াইছি, আপনারাও খোয়াচ্ছেন। তো সেই সমস্ত কথাগুলো ভেবে আমি কিন্তু যে সিএর গুরুত্বটা বুঝেছিলাম, আর বুঝেছিলাম বুঝেছিলাম এই কারণেই আমি কিন্তু কারো কোনো কথা না শুনে প্রথমেই সিএতে আবেদন করে নাগরিকত্বটা নিয়েছিলাম। বিভিন্ন সময় আমরা বারাসাত স্টেশনে, হাবড়া স্টেশনে, মসলদপুর স্টেশনে, বনগাঁ স্টেশনে, এমনকি আমরা যখন বর্ডারে আমাদের আত্মীয় কুটুম্ব দিতে যেতাম, তখন কতবার যে এই জিআরপির হাতে আমরা আটক খেয়েছি, কতবার যে আমরা কম বেশি আপনারাও। তো এর একটা সুরাহা হওয়া উচিত আমি মনে করেছিলাম, ভেবেছিলাম। যে কারণে যখন দেখলাম ভারতের মহান সরকার আমাদের এই উদ্বাস্তু হিন্দুদের কথা ভেবে তারা তাদের মহান সংসদে একটা বিল এনে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, একটা আইন তারা সংসদে পাশ করলো, রাজ্যসভায় পাশ করলো, স্বরাষ্ট্র দপ্তর, প্রধানমন্ত্রী দপ্তর এবং
এখানকার সর্বোপরি যে রাষ্ট্রপতি, তার দপ্তরে পাশ হওয়ার পর সে যখন সিগনেচার করলো, সারা ভারতবর্ষে লাগু হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তার মাধ্যমে এখন হাজার হাজার মানুষ নাগরিকত্ব স্বাদ গ্রহণ করছে, তারা উপকৃত হচ্ছে। এই কথাগুলো ভেবেই আমি কিন্তু এই সিএ প্রত্যেকদিন সন্ধ্যার সময় 10 মিনিট, 15 মিনিট, 17 মিনিট আপনাদের জন্য আমি এই সময়টা বরাদ্দ রাখি। দেখুন এখন ভোটের বাজার, অনেকেই ভোট 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 নিয়ে হই হুল্লোড় করে বেড়াচ্ছে। ভোট 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 ভোট, এই ভোট ভোট খেলা অনেক খেলেছি। ভোট ভোট খেলা খেলে লাভ হয়নি কোনো কালে। আমরা যারা সর্বহারা শ্রেণীর মানুষ, নুন আনতে যাতে না আমাদের পান্তা ফুরায়, সকালে উঠে আমরা ঝুড়ি কোদাল নিয়ে মাটি কাটার জন্য চলে যাই, জন মজুর দেওয়ার জন্য চলে যাই। আমাদের 5 বছর পরে আমাদের মূল্যায়ন করে একটা ভোট দেওয়ার পরে দেখবেন অনেকেই 5 বছরের মধ্যে ফেলে ফুপে এই মোটা হয়ে যায়, আর আমাদের পেটগুলো আস্তে আস্তে আরো ছোট থেকে আরো ছোট, আরো ছোট থেকে আরো ছোট হয়ে একেবারে পেট আর পিঠ একসাথে লেগে যায়। আমি ভোট দেওয়ার পরে আমার পিঠ আর পেট একসাথে লেগে যায়, আর যারা ভোট দিলাম তার পেটটা আস্তে আস্তে বড় হতে হতে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা বাড়িও তাদের হয়ে যায়। আমরা ভোট 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 এই খেলা না খেলে, এই খেলার ভিতরে না ঢুকে আমরা আগে নাগরিকত্বটা এখানে নিয়ে নিজেদের পায়ের তোলার মাটিটা একটু শক্তপোক্ত করি। এই ভোট পাখিরা প্রত্যেক 5 বছর অন্তর আসবে, পঞ্চায়েতে আসবে, পৌরসভা নির্বাচনে আসবে, আপনার সমবায় নির্বাচনে আসবে, স্কুল নির্বাচনে আসবে। আমরা ভোটের কথা মাথার থেকে ভুলে যাই। ভুলে গিয়ে আমরা যে পূর্ববঙ্গ থেকে এসে এখানে আমরা যে যন্ত্রণা, যে কষ্ট, আঙাল বাঙাল কাঙাল বাংলা, কত রকম অত্যাচার আমরা সহ্য করি, কত রকম ইপটিজিং আমাদের ছেলে মেয়েরাও সহ্য করে। এদেরকে বাঁচানোর জন্য, এদের এই ইপটিজিংয়ের হাতের থেকে বাঁচানোর জন্য, এদের এই গালি থেকে চিরতরে এই গালি মুছে দেওয়ার জন্য আমরা সিএতে আবেদন করে আমার সামনের প্রজন্মকে যাতে আমরা একটু সুস্থ সুন্দরভাবে এই মহান ভারতবর্ষের মহান নাগরিক হিসেবে তাদেরকে গড়ে রেখে যেতে পারি, এটাই হচ্ছে আমার মনের কামনা। তাই আমি আপনাদের বলবো, আপনাদের ছোট ভাই হিসাবে, আপনাদের ছেলে হিসাবে, আপনাদের ভাই বন্ধু হিসাবে, আমার যারা উদ্বাস্তু মানুষ, আমার যারা উদ্বাস্তু হিন্দুরা এখানে এসেছেন, অনেক কষ্ট করছেন, আপনারা কোনো রাজনৈতিক দলের দাদা নেতা কারো কথা শুনবেন না, কোনো রাজনৈতিক ব্যবসায়ীদের কথা শুনবেন না, কারো কথা শুনে আপনারা মাথাটাকে গুলিয়ে ফেলবেন না। তার কারণ সিএএ ছাড়া কিন্তু আমাদের কোনো পথ খোলা নেই। এনপিআর, তারপরে এনআরসি, 29 সালের মধ্যে দেখবেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এনআরসির কাজ শেষ হয়ে যাবে। আমরা কিন্তু মহা বিপদে পড়ব। ভারত সরকার আমাদের এত বড় সুযোগ দিয়েছে, কেন আমরা সিএতে আবেদন করব না? এটাই আমার বক্তব্য আপনাদের কাছে। আপনাদের বলি, আপনারা সিএ করতে গেলে এমন কোনো কষ্টের কিছু নেই। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, তার একটা প্রামাণ্য নথি আপনারা নিয়ে আসবেন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। একটি হিন্দু সার্টিফিকেট আনবেন হিন্দু প্রতিষ্ঠান থেকে, 3টে কোর্ট নোটারি। বাংলাদেশ থেকে আপনার অথবা আপনার বাবা বা ঠাকুরদাদা বা আপনার মা, মায়ের মা বা মায়ের বাবা, এদের ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি যে কোনো ডকুমেন্টস আনলে আপনারা সিএতে আবেদন করতে পারবেন। শুধু এই পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা নয়, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আমাকে ফোন করবেন, আমি সিএতে আপনাদের আবেদন করার জন্য সার্বিক সহযোগিতা করব। প্রয়োজনে আমি আপনাদের আবেদন করে দেব। আমার ফোন নাম্বার 9804682324। আর শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে আমাদের এই উদ্বাস্তু মানুষগুলো আছেন। আপনারা যদি আমার এই বাংলা ভাষার এই সিএ সম্পর্কে আমার বক্তব্য শুনে থাকেন, আপনারা যে রাজ্যেই থাকুন না কেন, আপনারা উড়িষ্যায় থাকতে পারেন, আপনারা অন্ধ্রপ্রদেশ থাকতে পারেন, আপনারা কর্ণাটক থাকতে পারেন, আপনারা বিহারে থাকতে পারেন, রাজস্থান থাকতে পারেন, গুজরাট থাকতে পারেন ইত্যাদি ইত্যাদি। ভারতবর্ষের যে প্রান্তে আমার এই বাঙালি ভাইয়েরা আপনারা আছেন, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি এখানে বসেই আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব এবং আমি আবেদন করে দেব, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিচ্ছি।
তারা 2014 সালে পরে এসেছেন, আপনারা ফাইল করে রাখবেন। তার একটা সিস্টেম আছে, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, ফাইল করে রেখে দেব, আপনাদের কোনো ভয় নেই। তাছাড়া ভারত সরকার আপনাদের বলে দিয়েছে 2024 সালের 31 ডিসেম্বরের ভিতরে আপনি পাসপোর্ট করে এসে থেকেও গেলেও আপনার কোনো ফরেনার অ্যাক্টে মামলা হবে না, কোনো পুলিশ প্রশাসন আপনাকে কিছু করতে পারবে না। কোনো প্রশাসন যদি আপনাদের কাছে টাকা চায়, পয়সা চায়, ধরে আবল তাবল করার চেষ্টা করে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের কাছে পৌঁছিয়ে যাব। বাংলাদেশ আগত উদ্বাস্তু হিন্দু সমবায় থেকে আমরা আপনাদের সামনে হাজির হব, এই গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি। তো আমার এই প্রতিবেদন যারা দেখছো নতুন, প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা প্রত্যেক দিন দেখো, তোমরা শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও, যাতে প্রবাসী ভাইগুলো তার মা বাবা ভাই বোন বাচ্চা কাচ্চা এখানে আছে, তারা কিভাবে সুরক্ষিত থাকতে পারে, তাদের স্বার্থে আমি যে কথাগুলো বলছি তারা শুনে অন্তত বাড়ির লোকগুলোকে কনভিন্স করে অন্তত আমাদের সাথে যোগাযোগ করে দেয়, যাতে আমরা তাদের একটু সহযোগিতা করতে পারি। শহর বন্দর গ্রাম গঞ্জে যারা এই প্রতিবেদন শুনলে, সবাইকে আমার হৃদয়ের অফুরন্ত ভালোবাসা। আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে জানাই আমার প্রণাম।